শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। পিটিআইকে দেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত। জানাবো ভারতে পালানোর চেষ্টা, সীমান্তে আটক আওয়ামী লীগ নেতা। ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা, বন্যার জন্য তিনি দায়ী বললেন জয়নাল আবেদিন। এবার জানাবো দুবাই থেকে দেশে ফিরলেন কারাদণ্ড পাওয়া 14 বাংলাদেশি। এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সম্প্রতি এক দীর্ঘ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন চুক্তি সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। ভারতীয় একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনও ভারতে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি, কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যাপনের অনুরোধ জানানোর আগ পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তাহলে তাকে চুপ করে থাকতে হবে। প্রধান উপদেষ্টা ইউনূস আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারতের যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানে আছেন। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যা 7টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোলাবাড়ি এলাকার বাইরাখেল সীমান্ত 1292 পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবি জকিগঞ্জ 19 ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করেছেন। এ সময় তার নিকট আত্মীয় সাদেক আহমেদকে আটক করা হয়েছে। কামাল আহমেদের কাছ থেকে 3টি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ব্যবহৃত ওষুধপত্র সহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। চেয়ারম্যান কামাল খানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের হুমকি, জমি দখল, পাথরকুয়ারি থেকে চাঁদাবাজি, নাশকতা ও ভোট কেন্দ্র দখলের অভিযোগও রয়েছে। আটকের পর বিক্ষুব্ধ জনতা চড়াও হয়ে কামাল আহমেদের উপর এবং বিগত দিনের অনিয়মে দুর্নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে হেনস্থা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক কামাল আহমেদ প্রথমে বিজিবির হেফাজতে থাকলেও পরে সেনাবাহিনীর মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন 19 বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুন নবী। দেশে বন্যা পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের বন্যার জন্য শেখ হাসিনা দায়ী। ভারতে গিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছে, তাকে ক্ষমা করা যাবে না। শনিবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পূর্ববাজারের চেয়ারম্যান সুপারমার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি কথা বলেন। জয়নুল আবেদিন বলেন, শেখ হাসিনা ভারতে গিয়ে পানি ছেড়ে দিয়েছে। সেই পানি আমাদের দেশে বন্যা হয়েছে, আমাদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে। তিনি বলেন, ভারতে বসেও তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যাতে এই সরকার স্থির হতে না পারে, সুন্দর নির্বাচন না দিতে পারে। কেউ যেন আমাদের ছত্রছায়ায় এসে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। যদি কেউ তাদেরকে আশ্রয় দেয় তাহলে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে উল্লেখ করে ফারুক বলেন, ডক্টর ইউনূসের প্রতি আমাদের সকল রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, তাকে আমরা সহযোগিতা করব। আওয়ামী দুঃশাসনের আমলে আমরা নেতাকর্মীরা অনেকে বাড়ি থাকতে পারিনি, হামলা মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছি। 2008 সাল থেকে যত রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবারও 111-এর চক্রান্ত হচ্ছে কিনা সে বিষয়ে এখনও বলার সময় আসেনি। এই সরকারকে সকল রাজনৈতিক দল সময় দিয়েছে, তবে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয়। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন অবস্থান করে রাজনৈতিক কোনো সমস্যার সমাধান করতে পারবে না। রাজনৈতিক দলই হচ্ছে দেশের শক্তি। একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।
এই সময় জনগণ ও সোনাইমুড়ি উপজেলার বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরব আমিরাত সরকার বলেছিল ৫৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে কারাদণ্ড দেওয়া হয়েছিল আমাদের ১১৪ জনকে। অন্তর্বর্তী সরকারের সহায়তায় আমরা সবাই মুক্তি পেয়েছি। দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে এই কথা জানান দুবাই ফেরত প্রবাসী শাহিন আহমেদ। গতকাল শনিবার রাতে দুবাই থেকে দেশে ফিরেছেন সেখানে কারাদণ্ড পাওয়া ১৪ বাংলাদেশি। তাদের মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৩ জন, বাকি ১১ জন নামেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা ৩ বাংলাদেশিকে অভ্যর্থনা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম সহ অনেকেই। সেখানে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরে শাহিন আহমেদ বলেন, আমি দীর্ঘ ২৫ বছর ধরে দুবাইয়ে বসবাস করছি। কোটা আন্দোলনের ছাত্রদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যে গুলি চালিয়েছিলেন, মৌন মিছিল করে তার প্রতিবাদ জানাই। আমরা জানতাম প্রতিবাদ করলে রাজতন্ত্র আইনে আমাদের শাস্তি পেতে হবে। সেই শাস্তিকে উপেক্ষা করে আমরা আন্দোলনে নেমেছিলাম। আমাদের মুক্তি দিলেও কারাদণ্ড না পাওয়া অনেকে এখনও জেলে, এখনও তাদের মুক্তি দেওয়া হয়নি। ফিরে আসা কারাদণ্ড পাওয়া আরেক প্রবাসী জহুরুল ইসলাম নাহিদ বলেন, ছাত্র জনতা ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশকে ভালোবাসার জায়গা থেকে আমরা আন্দোলনে নেমেছিলাম। সামাজিক মাধ্যমে আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম নানাভাবে আমাদের ভাইদের উপর অত্যাচার করা হচ্ছিল। অনেকের লাশ পড়ে থাকতেও দেখেছি আমরা। এগুলো সহ্য করতে পারছিলাম না। আমরা যা করেছি তা তো শুধু আমাদের দেশের জন্যই করেছি। তিনি আরও বলেন, আমরা অনেকে আবার ওই দেশের আইন সম্পর্কে পুরোপুরি অবগত ছিলাম না। তবে যতটুকু অবগত ছিলাম তাতে আমরা জানতে পারছি আমাদের শাস্তি হবে, কিন্তু সেটাকে আমরা তোয়াক্কা করিনি। কারণ দেশের ঘটনাগুলো আমাদের মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাই হোক আমরা আন্দোলন করব। দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে আসছেন, কিন্তু তারা দেশ থেকে তেমন কিছু পান না। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সরকার যেন রেমিটেন্স যোদ্ধাদের প্রতি বিনয়ী হয়। বিভিন্ন দেশের দূতাবাসে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি অমানবিক আচরণ করা হয়। আমাদের গণ অভ্যুত্থানে রেমিটেন্স যোদ্ধা শাটডাউনের মধ্য দিয়ে যে আহ্বান জানিয়েছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তাই আমাদের দাবি, আমাদের প্রবাসী দূতাবাসগুলোয় প্রথম শ্রেণীর নাগরিকদের মর্যাদা দিতে হবে। সমন্বয়ক শারজিস আলম বলেন, আমাদের প্রবাসী ভাইয়ের কথা শুনে যা বোঝা গেল, এখন অনেক প্রবাসী জেলে বন্দী রয়েছেন। তাদের দ্রুত মুক্ত করতে হবে এবং স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার উপর হামলা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত 12:30টার দিকে তিনি মারা যান। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলা হয়। পরে একজন শিক্ষার্থী তাকে প্রথমে মতিহাট থানায় নিয়ে যান, কিন্তু মতিহাট থানায় 5 আগস্টের সহিংসতায় কোনো মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয়, যেন তাকে কোনো সহিংসতায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওসি বলেন, গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ। তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এখন পরিবার চাইলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাসুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস। তিনি বলেন, কী কারণে মাসুদ মারা গেছে সেটি ময়নাতদন্তের পর বলা যাবে। আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি নগরের বুধপাড়ার বাসিন্দা ছিলেন। 2014 সালের 29 এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আবদুল্লাহ আল মাসুদ। এ সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে দেওয়া হয়েছিল তার হাতের রং। ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি প্লাস্টিকের পা লাগিয়ে চলাচল করতেন। তার অন্য একটি পা শনিবার রাতে ভেঙে দেওয়া হয়। মাসুদকে আহত অবস্থায় বোয়ালিয়া থানায় আনার পর তার কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বোয়ালিয়া থানা হাজতে শুয়ে থাকা অবস্থায় মাসুদকে বলতে দেখা গেছে, আমি বিনোদপুরে ওষুধ দিতে এসেছিলাম ভাই, আমি ছাত্রলীগ করতাম ওই জন্যই ধরেছে, কিন্তু আমার পা 2014 সালে কেটেছে ভাই, রগ টগ সব কাটা ভাই, আমি তো অনেকদিন আগে থেকে ছাত্রলীগ করা বাদ দিয়ে দিয়েছি।
মাসুদকে যখন আনা হয় তখন বোয়ালিয়া থানায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। 5 আগস্ট এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে 2 যুবককে ধরে থানায় এনেছিলেন তিনি। থানায় তিনি মাসুদকেও দেখেন। তিনি আরও বলেন, এরপর যাতে কেউ না মানে সেজন্য সালাউদ্দিন মাসুদকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। এছাড়া তিনি কিছুই আর জানেন না। ওই ব্যক্তি যে মাসুদ ছিলেন এটাও তিনি জানতেন না তখন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বেকার থাকার পর নিজের দুর্দশার কথা জানিয়ে একটি চাকরি চেয়ে 2022 সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন আব্দুল্লাহ আল মাসুদ। এরপর ওই বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সাদ মিম তাসফিয়ার সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদকে নিয়োগ দিতে বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে 2022 সালে 20 ডিসেম্বর আব্দুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে 22 ডিসেম্বর চাকরিতে যোগ দেন তিনি। সেই থেকে তিনি এই পদে চাকরি করতেন। 3 সেপ্টেম্বর মেয়ের বাবা হন মাসুদ। শনিবার নবজাতক শিশুর ছবি ফেসবুকে পোস্ট করে মাসুদ লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গত 3/9/2024 তারিখে কন্যা সন্তানের পিতা হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে নেক হায়াত ও সুস্থতা কামনা করছি। সব আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধবের কাছে আমার ও আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি।